সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা উপদেষ্টা আসিফের বিস্ফোরক জবানবন্দি। জানাবো দামে হাঁসফাঁস, ক্রেতার নাভিশ্বাস। এবং সর্বশেষ জানাবো যুবককে পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন ইউএনও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ। লক্ষ্মীপুরের রামগঞ্জে সাপের কামড়ে আব্দুল আলিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি। তবে শিশুর মা মহিমা আক্তারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অ্যান্টিভেনম না দেওয়ায় আলিম মারা গেছে। এর আগে দুপুর 12টার দিকে রামগঞ্জ পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের কলমচা চৌকিদার বাড়িতে আলিমকে সাপে কামড় দেয় বলে জানায় তার পরিবার। শিশুর মা মহিমা ও মামা রাসেল শেখ জানান, মাদ্রাসা থেকে এসে আলিম ঘরের দরজায় বসে খেলা করছিল। হঠাৎ সে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তার মা এসে দেখেন একটি সাপ তাকে কামড় দিয়ে পাশে থাকা গর্তে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ফারজানা ইতি হাসপাতালে অ্যান্টিভেনম নেই বলে মহিমাকে জানিয়ে দেন। পরে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কুমিল্লা নেওয়ার পথেই মারা যায় শিশুটি। শিশুর মামা মোহাম্মদ রাসেল শেখ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম নেই, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। মূল্যবান অ্যান্টিভেনম হয়তো রোগীদের না দিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করছি। দায়িত্বরত চিকিৎসক ফারজানা ইতি জানান, দুপুর 12টার পর শিশুটিকে হসপিটালে নিয়ে আসা হলেও তার মা বলতে পারছে না তাকে সাপে কেটেছে নাকি ব্যাঙ কামড় দিয়েছে। আমার সন্দেহ হলে তার রক্ত পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট পাই। এছাড়া শিশুটির স্বজনদের অ্যান্টিভেনমের পার্শ্ব প্রতিক্রিয়া, শ্বাস প্রশ্বাস কমের উপসর্গ দেখা দিতে পারে জানালে তারা শিশুটিকে অন্যত্র চিকিৎসা করানোর জন্য আগ্রহ প্রকাশ করে। এতে সরকারি অ্যাম্বুলেন্সে কুমিল্লা মেডিকেল কলেজে তাকে পাঠানো হয়। তাদের অভিযোগ সঠিক নয়। আমাদের কাছে অ্যান্টিভেনম থাকার পরও কেন দেব না? রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এরকম হওয়ার কথা না। আমাদের হাসপাতালে যে অ্যান্টিভেনম আছে তা দিয়ে 4 জন রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। অন্য কোথাও রোগীকে রেফার করতে হলে অবশ্যই অ্যান্টিভেনম দিয়ে রেফার করতে হবে, কিন্তু কী কারণে ওই চিকিৎসক অ্যান্টিভেনম দেননি তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় উপদেষ্টা আসিফের বিস্ফোরক জবানবন্দি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ বলেন, 19 জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করেছিলাম আমি। ঠিক সেই সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। আমরা শুধু ফোন কলেই যোগাযোগ করেছিলাম। পরে জানতে পারি সেই সুযোগে ডিজিএফআই আমার মোবাইল ট্র্যাক করে আমাকে তুলে নেয়। ওই রাতেই নাহিদ ভাইকেও গুম করা হয়। জবানবন্দিতে তিনি আরও বলেন, চোখ খুলে নিজেকে একটি অচেনা কক্ষে পাই। পরবর্তীতে ক্যান্টনমেন্টে অবস্থিত ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শনের সময় বুঝতে পারি আমাকেও সেখানেই রাখা হয়েছিল। তিনি বলেন, সাংবাদিক তাসনিম খলিলের ভাষ্যমতে সেটি ছিল তথাকথিত ভিআইপি সেল, যেখানে তুলনামূলক ভালো পরিবেশ থাকলেও আমি 19 জুলাই শুক্রবার থেকে 24 জুলাই বুধবার পর্যন্ত গুম অবস্থায় ছিলাম। মুক্তির পর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেয়, যেখানে নাহিদ ভাইও চিকিৎসাধীন ছিলেন। সে সময় আমরা সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিলাম। জবানবন্দিতে আরও বলেন, ওই সময় সরকার কোটা আন্দোলনকারীদের দাবির অনুকূলে রায় ঘোষণা করে। 17 জুলাইয়ের পর থেকে ডিজিএফআই, ইন্টারনাল এফআইএস ব্যুরো ও ডিএমপি-সিসিটিসির কয়েকজন কর্মকর্তা সংলাপের চেষ্টা শুরু করে, কিন্তু আলোচনার আড়ালে চলতে থাকে নজরদারি, মোবাইল জব্দ ও আন্দোলন স্থগিতের চাপ, লোমহর্ষক নির্যাতনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়। 26 জুলাই হাসপাতাল থেকে আমাদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, যেখানে 6 দিন আটক রেখে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। রমনা জোনের ডিসি হুমায়ুন আমাদের পরিবার ও আন্দোলনকারীদের নামে মামলা দেওয়ার হুমকি দেন, আর ভিপি নূরকে সেখানে মারধরের ঘটনা ঘটে। অবশেষে 1 আগস্ট মুক্তি পাওয়ার পর আন্দোলনের পরিস্থিতি বিশ্লেষণ করে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সরকার পতনের এক দফা ঘোষণা দেন বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এর উপদেষ্টা। দামে হাঁসফাঁস, ক্রেতার নাভিশ্বাস।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্বস্তিদায়ক ছিল। বছর ঘুরতেই হুট করে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। চাল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন গড়পড়তা আয়ের মানুষ। খোদ সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ হিসাবে বলছে, গত এক বছরের ব্যবধানে এখন বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। হুট করে দাম বাড়ার মতো সুনির্দিষ্ট কোনো পরিস্থিতি না থাকলেও কিছু কিছু পণ্যের দাম অস্থিতিশীল দেখা যাচ্ছে, যে জন্য ওইসব নির্দিষ্ট পণ্যের ব্যবসায়ীদের মনিটরিং প্রয়োজন। যারা বাজার মনিটরিং করছেন তাদের দেখা প্রয়োজন আসলে কী কারণে এটা হচ্ছে, এর মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশিরউদ্দিন, তবে ওই বাজার দর বিশ্লেষণে দেখা যায় যেসব পণ্য বেশি প্রয়োজনীয় সেগুলোর দাম বেড়েছে, অর্থাৎ যেসব পণ্যের চাহিদা সবসময় থাকে এখন গত বছরের চেয়ে বেড়েছে চাল, আটা, ময়দা, ভোজ্য তেল, মসুর ডাল, মাছ, গরু ও খাসির মাংস, মুরগি, গুঁড়ো দুধের দাম। এসব একটি পরিবারের নিত্যদিনের বড় খরচের তালিকায় থাকে। এছাড়া বাড়তি তালিকায় রয়েছে তুলনামূলক কম প্রয়োজনীয় খেজুর, হলুদ, এলাচ, তেজপাতা ও লেখার কাগজের দাম। অন্যদিকে দাম কমা তালিকায় বেশি প্রয়োজনীয় পণ্য হচ্ছে চিনি, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও শুকনা মরিচ। রয়েছে 3 ধরনের ডাল, মুগ, অ্যাঙ্কর ও ছোলা। বাকি 4 পণ্য হলো জিরা, দারুচিনি, লবঙ্গ, ধনিয়া। আরেকটি পণ্য এমএস রড, আর একটি মাত্র স্থিতিশীল পণ্য হচ্ছে লবণ। এমএস রড ও লেখার কাগজ এই দুটি পণ্যের দাম খাদ্যপণ্যের বাইরে নিয়মিত হিসেবে রাখে টিসিবি। এসব পণ্যের পাশাপাশি বাজারে এখন সবজির দামও ব্যাপক চড়া। টিসিবির তালিকায় আলু ছাড়া অন্য সবজির দাম থাকে না, তবে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার দরের তালিকায় বিভিন্ন ধরনের সবজির দর উল্লেখ করা হয়। ওই সংস্থার তথ্য বলছে, শুধু আলু ও পেঁপে ছাড়া অন্য সব সবজির দাম গত এক বছরের ব্যবধানে 14 থেকে 75% পর্যন্ত বেড়েছে। এছাড়া বাজারে ফলের দাম বাড়ার বিষয়টি উঠে এসেছে সংস্থাটির তথ্যে। গত বছরের চেয়ে এবার ফলের দাম বেড়েছে 44% পর্যন্ত। সরকারের সঠিক মনিটরিং না থাকায় অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা অতি মুনাফা করছে। হুট করে সবাই মিলে সিন্ডিকেটে নেমেছে, যে কারণে অল্প সময়ের মধ্যে অনেক পণ্যের দাম অস্থিরতা দেখা দিয়েছে। ক্যাবের সিনিয়র সহসভাপতি এস.এম. নাজের হোসাইন টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের তালিকার বাইরেও বেশ কিছু ওষুধ, গৃহস্থালির পণ্য ও প্রসাধনীর মতো অনেক প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে বিপদে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। রামপুরা বাজারে বিলকিস বেগম নামে একজন ছোট চাকরিজীবী বলেন, বাজারে কোনো জিনিসের দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে যার মতো দাম বাড়িয়ে বিক্রি করছে, এতে আমাদের কেনার ক্ষমতা কমছে। দামে রীতিমতো হাঁসফাঁস। প্রতিনিয়ত বাজারের তালিকা থেকে পণ্য বাদ দিতে হচ্ছে। শান্তিনগর বাজারের ক্রেতা মাজহারুল ইসলাম বলেন, হঠাৎ করে পেঁয়াজ সহ অনেক নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে আছি। বাজারে সবজির দাম চড়া। কদিন আগে 40 টাকার ঢেঁড়স পাওয়া গেলেও আজ 80 টাকা চাচ্ছে। মাছ মাংসের দামও বেশি। আমাদের নাবিশ্বাস অবস্থা। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশিরউদ্দিন বলেন, হুট করে দাম বাড়ার মতো সুনির্দিষ্ট কোনো পরিস্থিতি না থাকলেও কিছু কিছু পণ্যের দাম অস্থিতিশীল দেখা যাচ্ছে, যে জন্য ওইসব নির্দিষ্ট পণ্যের ব্যবসায়ীদের মনিটরিং প্রয়োজন। যারা বাজার মনিটরিং করছেন তাদের দেখা প্রয়োজন আসলে কী কারণে এটা হচ্ছে, এর মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা। এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, পেঁয়াজের দাম বাড়ার কারণে আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা দাম কমাতে যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন। বাজার বিশ্লেষকরা বলছেন, এসব পণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট বেশ কিছু পদক্ষেপ দরকার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি এস.এম. নাজের হোসাইন বলেন, সরকারের সঠিক মনিটরিং না থাকায় অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা অতি মুনাফা করছে। হুট করেই তারা সবাই মিলে সিন্ডিকেটে নেমেছে, যে কারণে অল্প সময়ের মধ্যে অনেক পণ্যের দামেও অস্থিরতা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।